অরুণের নিথর দেহ পড়ে থাকতে দেখবে, তখন ওনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। কে কে ওখানে? দাদু, আপনি গভীর রাতে নিজের ঘর ছেড়ে রাজা অরুণের ঘরের দিকে কেন যাচ্ছেন? আরে ক্যাবলা বাবা, আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল, আর পথ বলে সোনা পাখি অরুণের কোনো কথার উত্তর না দিয়ে সোজা উড়ে এসে নিজের ডানা দিয়ে অরুণের হাতের পায়েসের বাটিটা সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দিয়ে অতিথি কক্ষের বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রাজপুত্র অরুণ, যজ্ঞ কাকা, আপনারা তাড়াতাড়ি ভেতরে আসুন। প্রভু, প্রভু কালভৈরব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার দেওয়া বিষ রাজা অরুণের খাবারের পাত্রে নিখুঁতভাবে মিশিয়ে দিয়েছিলাম। হেমরাজ্যের রাজকীয় রান্নাঘর। ময়না অত্যন্ত যত্ন সহকারে রাজা অরুণ এবং মহারানী চারুলতার জন্য বিশেষ পায়েস রান্না করছে। এমন সময় ছদ্মবেশী বিকল ধুঁকতে ধুঁকতে সেখানে এসে উপস্থিত হয়। ও মা, ময়না, তুমি এত সকাল সকাল উঠে রান্নাঘরের এত খাটুনি খাচ্ছ, আমাকে একটু সাহায্য করতে দাও মা। আমি আমি কাল সারা দিন বিশ্রাম নিয়ে এখন এখন বেশ সুস্থ বোধ করছি গো। মহারানী চারুলতা আর রাজা অরুণ আমাকে এত দয়া করে আশ্রয় দিয়েছেন গো। আমি বসে বসে তাদের অন্ন ধ্বংস করতে চাই না গো। আমাকে একটু রান্নার কাজ করার সাহায্য করতে দাও। আরে দাদু, আপনি এখানে কেন এসেছেন? আপনার শরীর তো এখন পুরোপুরি ঠিক হয়নি। চারু দিদি আপনাকে বিশ্রাম নিতে বলেছে। আমি তো সব রান্না বান্না একাই সামলে নিতে পারি। আপনি গিয়ে অতিথি কক্ষে বিশ্রাম নিন, আপনার কোনো কাজের দরকার নেই। না মা, তুমি একা এত কাজ করছো দেখে আমার কষ্ট হচ্ছে গো। আমি তো বয়স্ক মানুষ, আমার কি আর শুয়ে বসে থাকতে ভালো লাগে? আমি শুধু এই সবজি ঝুড়িগুলো গুছিয়ে দিচ্ছি আর মশলাগুলো এগিয়ে দিচ্ছি। তুমি মন দিয়ে রাজা অরুণের জন্য ওই সুগন্ধি পায়েস রান্না করো গো। পায়েসের গন্ধ তো পুরো রান্নাঘর মম করবে। দাদু, আপনি সত্যি খুব ভালো মানুষ। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন ওই মশলার কৌটোগুলো একটু এগিয়ে দিন তো। আমি অরুণ দাদার জন্য এই পায়েসটা বানাচ্ছি। অরুণ দাদা আর চারু দিদি এই পায়েস খেতে খুব ভালোবাসে। অম্বিকা মহারাজের মৃত্যুর পর তো তারা ঠিকমতো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, তাই আজ একটু ভালো করে পায়েসটা রাঁধছি। রান্নাঘরে কাজ চলছিল। হঠাৎ বাইরে থেকে ক্যাবলার গলা শোনা গেল। সে ময়নাকে খুব জরুরি কোনো কাজে ডাকছে। ময়না, ও ময়না, একবার জলদি বাইরে এসো তো। যজ্ঞ কাকা ভান্ডার ঘর থেকে নতুন কিছু চাল আর ডাল পাঠিয়েছে। এগুলো তোমাকে এখনই গুছিয়ে রাখতে হবে। তাড়াতাড়ি এসো। দাদু, ক্যাবলা আমাকে বাইরে থেকে ডাকছে। আমি ভান্ডার ঘর থেকে জিনিসপত্র বুঝে নিয়ে এক্ষুনি আসছি। আপনি উনুনের ধারের কাছেও যাবেন না কিন্তু। পায়েসটা প্রায় হয়ে এসেছে, আমি এসেই নামিয়ে নেব। আপনি একটু এখানটায় দাঁড়ান। তুমি একদম চিন্তা করো না মা, তুমি নিশ্চিন্তে গিয়ে কাজ করে এসোখন। আমি এই মশলার ঝুড়ির পাশেই চুপ করে বসে আছি। পায়েসের দিকে আমার কড়া নজর থাকবে। তুমি যাও মা। ময়না রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে বিকলের চেহারায় এক পৈশাচিক হাসি ফুটে ওঠে। সে দ্রুত নিজের কাপড়ের ভেতর থেকে কালভৈরবের দেওয়া মায়াবী বিষের ছোট পুটলিটি বের করে। এই সুযোগটার জন্যই তো আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বোকা মেয়েটা নিজেই আমাকে পায়েসের বাটির কাছে একা রেখে চলে গেল। রাজা অরুণের জন্য বানানো এই বিশেষ পায়েসে আমি এখন কালভৈরবের দেওয়া ওই মৃত্যু বান মিটিয়ে দেব। কালভৈরব প্রভুর জয় হোক। চারুলতার দয়ায় আজ অরুণের প্রাণ কেড়ে নেব।
বিকল পুতলিটির মুখ খুলে কালো রঙের সে বিষাক্ত মায়াবী চূর্ণ ফুটন্ত পায়েসের বাটির ভেতরে ঢেলে দেয়। রান্নাঘরের বাইরের করিডোর। জয়া কাকিমা ভান্ডার ঘরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান বৃদ্ধা দাদু রান্নাঘর থেকে খুব সন্তর্পণে বেরিয়ে আসছে এবং তার মুখে এক কুটিল তৃপ্তির হাসি। আরে এই লোকটা রান্নাঘর থেকে এমন চোরের মতো চারপাশে তাকাতে তাকাতে বের হচ্ছে কেন? আর ওনার মুখের ওই হাসিটা তো কোনো নিরীহ অসহায় মানুষের হাসি হতে পারে না। আমার কাল থেকে এই লোকটাকে দেখে সন্দেহ হচ্ছিল, আজ মনে হচ্ছে সেটা সত্যি। ও নিশ্চয়ই রান্নাঘরে গিয়ে কোনো বড় ঘটনা ঘটিয়ে এসেছে। আর শুধু তাই নয়, লোকটার হাঁটার ভঙ্গিও তো পাল্টে গেছে। কাল যে লোকটা দাঁড়াতে পারছিল না, সে আজ এত দ্রুত কিভাবে পা চালিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। আমার আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমি এক্ষুনি গিয়ে মীরার বাবাকে সব ঘটনা খুলে বলি। অরুণ আর চারুমায়ের খাবার পরিবেশন করার আগে আমাকে ওদের আটকাতে হবে। জয়া দ্রুত পায়ে করিডোর ধরে যোগুবাবুকে খোঁজার জন্য ছুটতে শুরু করে। তার মনে এক গভীর আশঙ্কা কাজ করছে যে হয়তোবা রাজপ্রাসাদের অভ্যন্তরে বড় কোনো বিপদ ঘটতে যাচ্ছে। রাজকীয় ভোজন কক্ষ। রাজা অরুণ, মহারানী চারুলতা এবং রানী মধুবালা একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। ময়না, তুই এত সুন্দর করে সবকিছু গুছিয়ে রান্না করেছিস দেখে খুব ভালো লাগছে আমার। মহারাজ অম্বিকা চলে যাওয়ার পর থেকে তো প্রাসাদের কেউ ভালো করে মুখে অন্ন পর্যন্তও তোলেনি। আজ তুই নিজের হাতে অরুণের জন্য এত সুন্দর করে পায়েস বানিয়েছিস। এ কদিনে খেয়ে বুঝেছি তোর হাতের রান্নার কোনো তুলনা নেই। রানীমা, আপনারা ঠিক মতো না খেলে আমাদের কি ভালো লাগে বলুন? চারু দিদি আর অরুণ দাদা তো সারাদিন রাজ্যের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে নিজেদের শরীরের দিকে খেয়ালই করে না। আমি আজ অরুণ দাদার জন্য বিশেষভাবে এই সুগন্ধি পায়েসটা বানিয়েছি। অরুণ দাদা, আপনি আগে এই পায়েসটা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। ময়না, তুমি এত কষ্ট করে যখন বানিয়েছো তখন নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আমি এক্ষুনি খাচ্ছি। চারুলতা, চারুলতা, তুমিও তোমার বাটি থেকে একটু খেয়ে দেখো। ময়নার হাতের পায়েসের স্বাদ সত্যি অমৃতের মতো। হ্যাঁ রাজপুত্র, আপনি আগে শুরু করুন। আমি জয়া মা আর বাবার জন্য অপেক্ষা করছি। ওনারা আমাদের সাথে এখানেই খাবেন। ময়না, তুইও জয়া মাকে ডেকে নিয়ে আয় তো। চারু দিদি, জয়া কাকিমা তো ভান্ডার ঘরের ওদিকে ছিলেন। আমি এক্ষুনি গিয়ে ওনাকে ডেকে আনছি। অরুণ দাদা, আপনি বরং পায়েসটা খাওয়া শুরু করুন। রাজা অরুণ আনন্দের সাথে পায়েসের বাটিটি হাতে নিয়ে যে মুখে তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে সোনা পাখি তীরের বেগে উড়ে আসে। রাজপুত্র, দাঁড়াও দাঁড়াও, ওই পায়েসের বাটিটা হাত থেকে ফেলে দাও, ওই খাবারে মৃত্যু আছে। আরে সোনা পাখি, তুই হঠাৎ এভাবে ডানা ঝাপটে ঝাপটে আমার খাবারের উপর এসে পড়লি কেন? কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? সোনা পাখি অরুণের কোনো কথার উত্তর না দিয়ে সোজা উড়ে এসে নিজের ডানা দিয়ে অরুণের হাতের পায়েসের বাটিটা সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সমস্ত পায়েস চারপাশে ছড়িয়ে যায়। এ কি করলি সোনা পাখি? মহারাজের হাত থেকে খাবারের বাটিটা এভাবে ফেলে দিলি কেন? তুই কি কোনো বিপদের গন্ধ পেয়েছিস? সোনা পাখির এমন আচরণ তো আমি আগে কখনো দেখিনি। ওকে আমাদের কিছু বোঝাতে চাইছে। অরুণ, তুই ওকে সাড়া দে তো বাবা। পায়েস মাটিতে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর দৃশ্য সবার চোখের সামনে ফুটে ওঠে। মাটিতে পড়ে থাকা পায়েস থেকে নীল রঙের বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করে। হে বিধাতা, এ কি ভয়ঙ্কর দৃশ্য! পায়েসের বাটিতে এত বিষ মেশানো ছিল যে মেঝের পাথর পর্যন্ত পুড়ে কালো হয়ে গেল। সোনা পাখি আজ ঠিক সময়ে এসে বাটিটা ফেলে না দিলে আমার তো জীবন শেষ হয়ে যেত। রাজপুত্র, আমার বুকটা ভয়ে কেঁপে উঠল। আমাদের রাজকীয় রান্নাঘরের বানানো খাবারে এত ভয়ঙ্কর মায়াবী বিষ কে মেশাতে পারে? এই প্রাসাদের ভেতরে কি কেউ আমাদের মৃত্যুর চক্রান্ত করছে? সোনা পাখি, তুই আজ আমাদেরকে এক মহা বিপদ থেকে রক্ষা করেছিস। আমার অরুণকে কে মারতে চায়? এই হেমরাজ্যের সুরক্ষিত প্রাসাদের ভেতরে বসে এমন জঘন্য কাজ করার সাহস কার হলো? চারুমা, আমি তো ভাবতেই পারছি না যে শত্রুরা আমাদের কতটা কাছাকাছি পৌঁছে গেছে। রাজপুত্র, সারুমা, তোমরা কেউ ওই খাবার খাবে না। জয়া আমাকে এইমাত্র বললো যে ওই ছদ্মবেশী বুড়ো লোকটা কিছুক্ষণ আগে রান্নাঘর থেকে খুব সন্দেহজনক ভাবে বেরিয়ে গেছে গো। বাবা, আমরা সব বুঝতে পেরেছি।
ওই বুড়ো লোকটি সাধারণ কেউ নয়, ও কাল ভৈরবের পাঠানো ঘাতক। প্রহরীদের তল্লাশির নির্দেশ দিন, লোকটাকে এক্ষুনি ধরে আমার সামনে নিয়ে আসুন। রাজপ্রাসাদের অতিথি কক্ষ, ভোজন কক্ষের শোরগোল এবং প্রহরীদের দৌড়াদৌড়ির শব্দ শুনে ছদ্মবেশী বিকল বুঝতে পারে যে তার ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। সর্বনাশ হয়ে গেল। আমার এত নিকট একটা চাল ওই সামান্য একটা পাখি এসে ভণ্ডুল করে দিল। আমি নিজের চোখে দেখলাম পায়েসটা অরুণের সামনে পরিবেশন করা হলো, অথচ আমি সফল হতে পারলাম না। যোগু আর প্রহরী নিশ্চয় আমাকে খুঁজতে এদিকে আসছে। এখন যদি আমি এই বৃদ্ধের ছদ্মবেশে ওদের সামনে পড়ি, তবে অরুণ আমাকে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে ফেলবে। আমাকে এক্ষুনি এই রাজপ্রাসাদ থেকে পালাতে হবে। কোন বিকল দ্রুত মায়াবী লকেটটি শক্ত করে ধরে কালভৈরবের নাম জপতে শুরু করে। তার শরীর থেকে তখন নীল ধোঁয়া বের হতে থাকে এবং সে নিজের আসল মায়াবী রূপে ফিরে যাওয়ার চেষ্টা করে। প্রভু কালভৈরব, আমাকে শক্তি দিন। চারুলতা আর অরুণের হাত থেকে বেঁচে ফেরার জন্য আমাকে এখান থেকে অদৃশ্য হতে হবে। ওরা আমার ঘরের দরজার কাছে পৌঁছে গেছে। হেমরাজ্যের প্রাসাদের অতিথি কক্ষের সামনে রাজা অরুণ, যোগুবাবু এবং ক্যাবলা এসে উপস্থিত। অরুণের নির্দেশে ক্যাবলা সজোরে ধাক্কা দিয়ে অতিথি কক্ষের বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রাজপুত্র অরুণ, যোগ্য কাকা, আপনারা তাড়াতাড়ি ভেতরে আসুন। ওই শয়তান বুড়োটা ওই ঘরের ভেতরে নেই। পুরো ঘরটা কেমন একটা অদ্ভুত নীল রঙের ধোঁয়ায় ভরে গেছে। আমার তো এই ধোঁয়ার গন্ধে দম বন্ধ হয়ে আসছে। শয়তানটা চোখের পলকে কোথায় গায়েব হয়ে গেল? ক্যাবলা, তুই চারপাশটা ভালো করে দেখ। ও নিশ্চয় কোনো মায়াবী জাদু ব্যবহার করে পালানোর চেষ্টা করেছে। বাবা, আপনি প্রহরীদের প্রাসাদের চারপাশের সব সীমানা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিন। ওই গুপ্তচর আজ কোনোভাবেই জ্যান্ত বাইরে যেতে পারবে না। রাজপুত্র, তুমি শান্ত হও। এ নীল ধোয়া আর পচা গন্ধ প্রমাণ করছে যে ও কোনো সাধারণ মানুষ ছিল না। ও নিজের মায়াবী শক্তি ব্যবহার করে প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেছে গো। এখন আর প্রহরীদের পাঠিয়ে কোনো লাভ হবে না। আমাদের এখন প্রাসাদের ভেতরে সুরক্ষার দিকে বেশি নজর দিতে হবে। রাজা অরুণ, তুই আমাকে ধরবি? আমি কালভৈরবের বিশ্বস্ত গুপ্তচর বিকল। আজ তোদের এই সামান্য পাখিটা তোদেরকে বাঁচিয়ে দিল ঠিকই, কিন্তু কালভৈরব প্রভুর হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। খুব তাড়াতাড়ি হেমরাজ্যের মাটিতে তোদের সবার মৃত্যু লেখা হবে। তুই যদি সাহসী হোস, তবে কাপুরুষের মতো মায়াজাল ব্যবহার করে পালিয়ে গেলি কেন? সামনে আয় শয়তান, আমি রাজা অরুণ তোকে কাল ভৈরবের সমেত ধ্বংস করে তবেই শান্ত হব। অতিথি কক্ষের নীল ধোঁয়া কিছুটা সরে যাওয়ার পর সেখানে ছুটে আসে মহারানী চারুলতা এবং রানী মধুবালা। চারুলতার চোখে জল, তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। বাবা, আমার জন্য এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। আমি যদি প্রজা রক্ষার নামে ওই শয়তানটাকে প্রাসাদে আশ্রয় না দিতাম, তাহলে আসে অরুণের খাবারে বিষ মেশানোর সুযোগ পেত না। আমার এই সামান্য দয়ার সরলতা আজ হেমরাজ্যের রাজাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চারুমা, তুই একদম ভেঙে পড়িস না তো। তুই তো তোর রাজধর্ম পালন করেছিস। একটা অসহায় মানুষকে আশ্রয় দেওয়া কোনো পাপ নয়। শয়তানরা তো ভালো মানুষের দয়া সুযোগ নিয়ে পেছন থেকে আঘাত করে, এতে তোর কোনো দোষ নেই রে মা। তুই তো আর অন্তর্যামী নোস যে মানুষের মনের ভেতরে শয়তানি আগে থেকে দেখতে পাবি। তোর মা একদম ঠিক কথা বলেছে চারুমা। তুই নিজেকে এভাবে দোষ দিবি না। তুই আমাদের হেমরাজ্যের মহারানী, তোকে দুর্বল হলে চলবে না রে। কাল ভৈরব তো এটাই চায় যে তুই মানসিক ভাবে ভেঙে পড়িস। আমরা সবাই তোর আর অরুণের সাথে আছি রে মা। চারুমা, জয় আর যোগবাবু একদম ঠিক কথা বলেছে।
দয়া করা কখনো দুর্বলতা হতে পারে না। আজ বিধাতা আমাদের সহায় ছিলেন বলেই সোনা পাখি ঠিক সময়ে এসে অরুণের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। তুমি চোখের জল মুছে ফেলো মা। চারুলতা, তুমি একদম মন খারাপ করবে না। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। মা, আপনি চারুলতাকে নিয়ে ওর কক্ষে যান, ওকে একটু বিশ্রাম নিতে দিন। আমি প্রহরীদেরকে নিয়ে পুরো রাজপ্রাসাদ ভালো করে তল্লাশি করে দেখছি। কাল ভৈরবের অন্ধকার মায়াবী গুহায় হঠাৎ করে নীল ধোঁয়া সৃষ্টি হয় এবং বিকল সেখানে এসে হাঁপাতে হাঁপাতে কাল ভৈরবের সামনে ক্ষমা চাইতে থাকে। প্রভু, প্রভু কালভৈরব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার দেওয়া বিষ রাজা অরুণের খাবারের পাত্রে নিখুঁতভাবে মিশিয়ে দিয়েছিলাম। অরুণ সেই বিষ মেশানো পায়েস যেই মুখে তুলতে যাবে, তখন ঠিক কোথা থেকে একটা পাখি উড়ে এসে অরুণের হাত থেকে বাটিটা ফেলে দিল। আমার সব চেষ্টা ওই সামান্য পাখিটা এক মুহূর্তে ব্যর্থ করে দিল। প্রভু, অপদার্থ, মূর্খ বিকল, তুই একটা সামান্য পাখির কাছে হেরে গেলি। আমি তোকে এত বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, আর তুই খালি হাতে পালিয়ে এলি। তোদের মতো অযোগ্য অনুচরদের দিয়ে আমি কিভাবে হেমরাজ্য দখল করব? চারুলতা আর অরুণ এখন আরো বেশি সতর্ক হয়ে যাবে। আমাকে আমাকে আর একটা সুযোগ দিন প্রভু। প্রাসাদের সবাই এখন আমাদের আসল পরিচয় জেনে গেছে। আমাকে খুঁজতে ওরা প্রহরীদেরকে পাঠিয়েছিল, তাই আমি প্রাণ বাঁচাতে আপনার মায়াবী লকেট ব্যবহার করে গুহায় চলে এসেছি। আপনি নির্দেশ দিলে আমি আবার কোনো ছদ্মবেশ ধরে প্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করব। এখন আর কোনোভাবে প্রাসাদে ঢোকা সম্ভব নয় বিকল। যোগু আর অরুণ এখন প্রাসাদের চারপাশে এমন কড়া পাহারা বসাবে যে একটা মশাও ঢুকতে পারবে না। আমাদের এখন নতুন ছক কষতে হবে। অরুণকে প্রাসাদের ভেতরে মারা যাবে না, ওকে প্রাসাদের বাইরে কোনো ফাঁদে ফেলতে হবে। তুই প্রস্তুত হবি কর, তোকে আমি নতুন দায়িত্ব দেব। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।